পুরো গ্যাং নিয়ে গেছে, পুরো গ্যাং নিয়ে গেছে। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে থাকা এক জঙ্গলি আনন্দ, যেখানে লোকালয় ছেড়ে গভীর জঙ্গলে রয়েছে হিংস্র প্রাণীর ভয় আর বাঘ দেখার চাপা উত্তেজনা। ফোনের নেটওয়ার্ক দূরে রেখে নদী আর সাগরে ভাসতে ভাসতে সুন্দরবনের 3 দিন ছিল আমার জীবনে মনে রাখার মতো আরও 3টি দিন। তাহলে চলুন যাত্রা শুরু করি লোকালয় ছেড়ে। নদী, খাল, ঘন জঙ্গলে ভরা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে বাস করে বিশ্বের সবচেয়ে সুন্দর হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। চলুন শুরু করি। এবারের যাত্রাটা শুরু হচ্ছে নিজ এলাকা সিলেট থেকে। সুন্দরবন থেকে যার দূরত্ব 450 কিলোমিটার। পুণ্যভূমি সিলেট থেকে ট্রেনে করে প্রথমে চলে যাব ঢাকাতে। আজকে ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস। জয়ন্তিকা এক্সপ্রেসের ভালো দিক হচ্ছে সিলেটের চা বাগান দেখতে দেখতে সময় কেটে যায়। ঢাকা থেকে সোহাগ পরিবহনের বাসে রওনা দিলাম খুলনার দিকে। ঢাকা খুলনার এই রোডের জার্নি করেছি বহুবার। খুলনা শহরে নামলাম ভোর 4টায়। শীতের দিন মাত্র শুরু হয়েছে। ভোরের শীতে কাঁপতে কাঁপতে চলে এলাম রূপসা ঘাটে। খুলনাতে আমাদের ট্যুর প্যাকেজ আগে থেকেই করা ছিল। প্যাকেজ বলতে সম্পূর্ণ শিপ আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। ছোট শিপ, তাই ছোট টিমের জন্য দুর্দান্ত। আমাদের জাহাজ মাঝ নদীতে নগর করা। তীর থেকে ছোট ইঞ্জিন নৌকা করে চলে গেলাম মূল জাহাজে। তখনও সকাল হয়নি। যাই হোক, খুলনার মানুষ ঘুম থেকে জেগে ওঠার আগেই আমাদের শিপ রওনা দিল শহর ছেড়ে সুন্দরবনের উদ্দেশ্যে। দারুণ একটা এক্সাইটমেন্ট ভেতরে ভেতরে কাজ করছে। আগামী 3 দিন কাটবে আমাদের জলের উপর। থাকা, খাওয়া, নাওয়া দাওয়া সবই পানির উপরে। ভোরের নরম বাতাসে রূপসা নদী ধরে এগিয়ে চলতে খুব ভালো লাগছিল। মংলা রেল সেতু পার হয়ে আমরা ধীরে ধীরে যাচ্ছি লোকালয় ছেড়ে গহীনে। যেতে যেতে চোখে পড়বে মংলা সমুদ্র বন্দর, রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এই শিপে লোকালয় ছেড়ে আমরা চলে যাব একদম দূরে, যেখানে থাকে বাঘ আর হরিণের বসতি। গ্রামের ওখানে পাবেন, কিন্তু খুব সামান্য পরিমাণে। কিন্তু অফিসের সামনে যখন থাকবো তখন একটু পাবেন। রানিং অবস্থায় পাবেন, মানে এখন পর্যন্ত পাবো না, কিছুক্ষণ পর আর পাবো না। আস্তে আস্তে অনেক সময় পাবেন, 1-2 ঘন্টার মধ্যে। আরো 2 ঘন্টা পাওয়া যাবে না? তো মেলা, মাশাআল্লাহ। তাহলে আর তখন চলতেছে 6.7 নটিক্যাল মাইলে। জি স্যার। পানি খাবে, বোতল আছে। আর আরেকটা জাহাজের লোকেশন দেখা যায় এখানে না? সামনে কতগুলো আছে? তো এখানে না। ওই স্টেপ ব্রেক দেন দিয়ে ও সাইডে গভীরতা 4.8 মিটার আছে, মানে গভীরতা। এই যে ছোট ছোট দাগ, এগুলো কি? এগুলো যেগুলো ওই যে এখানে ছোট ছোট স্যার, ওটা হচ্ছে ডিসপ্লে। এটা ও ডিসপ্লে। আর ডাইনে চাইবো না, পানি কমে যাবে কিন্তু। কত মিটারে নামলে আপনারা চালাতে পারবেন? সর্বনিম্ন 2 মিটার থাকতে হবে ক্লিয়ার। এর নিচে গেলে না হয় রিস্ক হয়ে যাবে, পাখায় বাড়ি লাগতে পারে বা কন্ট্রোল হবে না।
আরেক জাহাজের পজিশন দেখার কোনো মনিটর নাই না? জি স্যার, ওইটা হচ্ছে আমাদের কাছে নেই, বড় শিপগুলোতে আছে। হ্যাঁ হ্যাঁ। শিপে একটু পর পর রয়েছে খাবারের ব্যবস্থা, যে যার মতো বসে আড্ডা দিচ্ছে। মনে ভেতরে একটা দারুণ শঙ্কা, বাঘ কি আসবে আমাদের সামনে? বাঘ মামার এলাকায় গিয়ে মামার সাথে দেখা না হলে এই ট্যুরের আটানাই বৃথা। এটা তাহলে মাইরা দেখেন একটা, দেখি লোডেড কিনা, এটা টেস্ট করি আমরা। যেতে যেতে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বন্দুক হাতে তুষার ভাই যোগ দিলেন আমাদের সাথে। আগামী 3 দিন তিনি সর্বক্ষণিক থাকবেন আমাদের সাথে। বাঘ বা মানবসৃষ্ট আক্রমণ থেকে পর্যটকদের কোনো ক্ষতি যাতে না হয় সে কারণে সুন্দরবন ট্যুরে সবসময় একজন বন্দুকধারী পর্যটকদের সাথে থাকেন। তুষার ভাই থেকে জানতে পারলাম তিনি তার জীবনে প্রায় 15 থেকে 20 বার বাঘ দেখেছেন। কাটানোর পরে চলে আসবো। আচ্ছা, আমরা যখন ঘুরে আপনার থাকা মাঠটায় আসবো তখন অনেক শিপ চলে আসবে। এই এতগুলো শিপের গেস্টের ভিতরে খুঁজে বের করা কষ্টকর। এই জন্য ওয়েভ 4, শুধু ওয়েভ আছে, ওয়েভ 2ও আছে। ওয়েভ 4 বলে ডাক দিলে ভাববেন যে আমরা আপনাদের ডাকতেছি। আপনারা যেখানে থাকেন, যেখান থেকে ডাকতেছি ওখানে চলে আসলেই হবে। আপনাদের তো ওয়েভ 4 না? কোনটা গেওয়া কোনটা গড়ান আমরা না চিনে টান দিব না। কষ্টটা যদি চোখে লাগে চোখটা কিন্তু আর ঠিক হবে না, হাতে লাগলে কিন্তু ঘা হয়ে যাবে, ওই ঘা ঠিক হয় না। এই জন্য গেওয়া গড়ান না দেখে কেউ কোনো গাছের ডাল ধরে টান দিব না, পাতা ছিঁড়ব না। কোনটা বিপজ্জনক? মশা আছে না তো ভাই, মশাগুলোই বিপজ্জনক। যেতে যেতে আমাদের প্রথম ব্রেক ছিল আন্দারমানিকে। আন্দারমানিকে রয়েছে প্রায় 800 মিটারের একটি ফুট ট্রেল আর ওয়াচ টাওয়ার। বলা হয় এখানেও মাঝে মাঝে বাঘ দেখা যায়, তবে সুন্দরবনের প্রথম অংশ হওয়াতে এখানে বাঘ দেখার সম্ভাবনা খুবই কম। খাওয়া যায় কিন্তু এগুলো ছোট স্যার, এগুলো খাইতে পারবেন না। কিতে বড় থাকলে খাইতে পারবেন। ওই যে কেওড়া ফল আছে না স্যার, ওর বড় যে ফলটা ওইটা মাইন্ডে লাগানোর মতন কথা কইছে না। মাইন্ডে মানে আপনি কোন বললেন 17 হ্যাঁ স্যার নাই। আমি কোনটা? এইটা এই কাঠের সুন্দরী কাঠের মতো প্রচুর মজবুত আর অনেক শক্ত। এই নষ্ট হয় না সহজে স্যার। এইটা সুন্দরী গাছ, আর ওই যে গোড়ায় সুন্দরী গাছের গোড়ায় সবসময়ের জন্য ঠ্যাস মূল থাকে, এই বের হয়ে থাকে। জি ওর গোড়ার সাথে স্যার ওই অ্যাঙ্গেল মতো রেখে থাকে। ও মোচা সুন্দর। এ তুমি কি চলে আইছো? বাঘ না থাকলেও এখানে আছে হরিণ আর বিষাক্ত সাপ। পুরো সুন্দরবনেই রয়েছে অসংখ্য সাপ, তবে সাপে কাটার ঘটনা কিন্তু কম। বনে এসে মানুষ বাঘ দেখতে চাইলেও সাপের সামনে কেউ পড়তে চায় না। সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই সাপগুলো মাটির সাথে মিশে থাকে, তাই বেশিরভাগ সময় দেখা যায় না। একটা তথ্য দিয়ে রাখি, সুন্দরবনে যাওয়ার পথে আর কোনো দোকান নেই। সর্বশেষ দোকানটি আন্দারমানিকে, তাই কোনো কেনাকাটার প্রয়োজন হলে এখান থেকে কিনে নেওয়া ভালো। তাহলে আপনি আমাদের সাথে করমজল পর্যন্ত থাকবেন? করমজল পর্যন্ত সকালে আপনাকে যখন নামাবে তখন আমি এখান থেকে আবার ডাকবে। তুষার ভাই না? আপনার মাসে কয়বার আসা লাগে এখানে? এইভাবে ট্যুর হলে দেখা যাচ্ছে যে আপনার সপ্তাহে 2 বার হতে পারে, আবার মাসে
দেখা গেছে সপ্তাহে একবার হতে পারে, খুব করি যায়। আর বাঘ দেখছেন কয়বার আপনার জীবনে? আমি 15-16 বার দেখেছি, 15-16 বার। লাস্ট কবে দেখছেন? এই মাস দেড়েক আগে। দেড়েক আগে। বড় বাঘ কোন জায়গাতে দেখা গেছে এটা? দুটো, বাচ্চা? বাচ্চা আছে দুটো, আর ওর মা আমাকে দেখে ভয় দেখাচ্ছে যাতে ও, ওর কাছে আচ্ছা। না যায়। আচ্ছা, আর ও তো উপরে, এটা কোন জায়গাতে দেখছেন? এই আপনার হলো এই যে জংলার দিকে। এই দাও, আর একসাথে 2-3টা এরকম কখনো দেখছেন? ওই যে বাচ্চা সমেত তিনটে। মন করে থির থির করো সা মধু দে মারা গাছটি নাই তো ওরে মধু মার মার সারা মারিল মার হাজারো বার হাজারে দিরে হাজারে ঘর সেই ঘর ভাঙ্গে শহরের চর কিসে। আন্দারমানিকে একটা বিরতির পর আমাদের শিপ একটানা চলতে থাকবে এই ব্রণের প্রায় শেষ সীমানায় বঙ্গোপসাগর পর্যন্ত। যেতে যেতে রাত হয়ে যাবে। রাতে শিপ নোঙর করা থাকবে মাঝ নদীতে। পরদিন সকালে খুব ভোরে প্রায় 5টার দিকে আমরা রওনা দিলাম কটকার দিকে। এটা শরণখোলা রেঞ্জে। কপাল ভালো থাকলে ভোরবেলা এখানে বাঘ দেখা যায়। আমরা এখন কি বাগেরহাটে আছি? স্যার এটা বাগেরহাটের ভিতরে, বাগেরহাট জেলার ভিতরে। ও আচ্ছা আচ্ছা, খুলনা থেকে বের হয়ে গেছি আগেই না? এখানে যে সব আচ্ছা আচ্ছা। যত নিরিবিলি আস্তে আস্তে যাচ্ছে তত হ্যাঁ। বেশি দেখতে পাবে। আমাদের দেখলে দৌড়। দেখা আছে এই যে দেখা যায় একবার সামনে। আচ্ছা, ওখান থেকে এসে ওই যে ডাংমারি 31 নম্বরের এখানে ফরেস্ট গার্ড নিয়ে 31 থেকে আমরা এসে হচ্ছে আপনার এই যে চাঁদ পাই ভাই লাঠি না হলে দেই। কপাল ভালো থাকলে শুধু পায়ের ছাপটাই দেখবে, খারাপটাই থাকে। আশা করি খারাপটা না হয় ভালো। কন্ট্রোল করে রাখা যাবে না, কিন্তু এত মানুষ থাকলেও জীবনে আসবে না। কিন্তু যে একজন ভয় পেয়ে দৌড় দিবে ও ওকে আক্রমণ করে বসবে। যদি ভয় না পেয়ে সবাই চুপচাপ এক জায়গায় দাঁড়ায় থাকা যায় তাহলে কিছুই হবে না। তো আমরা তো তা করবো না স্যার, আমরা একজন হলেও দৌড় দিব। সেই একজন কে? কটকাতে ঢুকে দেখলাম প্রচুর হরিণ এখানে ঘোরাঘুরি করছে দল বেঁধে। সুন্দরবনে হরিণের সংখ্যা প্রায় 1.5 লাখ। এখানে রয়েছে বানর আর শূকর, যেগুলো চোখের সামনে ঘোরাঘুরি করে সবসময়। এই কি সব সিডরে?
সুন্দরবন থাকার কারণে আমরা একদিন বেঁচে গিয়েছিলাম এই ভয়ঙ্কর সিডার 2007 থেকে। আমরা কিন্তু গ্রুপ থেকে অনেক পিছিয়ে যাচ্ছি। সম্মানিত হরিণকে কাছে থেকে না দেখলেও ইতিমধ্যে আমরা হরিণের ফ্রেশ পটি দেখতে পাচ্ছি। এগুলোতে মাকড়সা আছে, মাকড়সা তো সাপ আছে একদম ওর সাথে মিশে থাকে সবসময়ের জন্য। ও, সাপে কামড়াইছে পর্যটকরা, এমন কোনো ঘটনা আছে? হ্যাঁ অবশ্যই। আর আপনার আছে এই কটকাতে এসে দেখতে পারলাম সিডরের ধ্বংসলীলা কেমন ছিল। 2007 সালের সিডরের ধ্বংসলীলা এখনও চোখে পড়ে পুরো বন জুড়ে। এর পাশেই রয়েছে সমুদ্র সৈকত। কটকা থেকে সাগরের সূর্যোদয় দেখে আমরা চলে যাব জামতলাতে। এই পথেই যেতে যেতে আমি দেখতে পেয়েছিলাম আমার জীবন দেখা সবচাইতে সুন্দর রঙিন পাখির। সেই পাখির নাম আমি জানি না। বনে এসে এই যে ছোটাছুটি, তার পিছনে মূল উদ্দেশ্য কিন্তু একটাই, বাঘ দেখা। বাঘ মামা নিয়ে ছোট কিছু তথ্য দিয়ে রাখি। পৃথিবীতে বাঘ আছে মাত্র 13টি দেশে, সব মিলিয়ে 4500-এর মতো। এর মধ্যে বাংলাদেশে আছে 100 থেকে 200-র ভিতরে। বাংলাদেশের এই বাঘ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ও হিংস্র বাঘ। আমরা সবাই এই প্রজাতির নাম জানি, রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের পুরো শরীর গাছপালা, ছায়া, ঝোপঝাড় মিশে যাওয়ার মতো ডিজাইন করা, তাই 30 থেকে 50 মিটার দূর থেকেও মানুষ বুঝতে পারে না বাঘ কাছে আছে। বাঘ হচ্ছে শিকারীর মধ্যে সবচাইতে চালাক শিকারী। দল বেঁধে আসা পর্যটকদের বাঘ দূর থেকে দেখে এবং বোঝার চেষ্টা করে কতজন আছেন, কেউ আলাদা হচ্ছে কিনা, আক্রমণের সুযোগ আছে কিনা এবং পালানোর রাস্তা আছে কিনা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাঘ শুধু দেখে, আক্রমণ করে না। সুন্দরবনের বাঘ মানুষের থেকে নিজেদের লুকিয়ে রাখতেই বেশি দক্ষ। বহু রেঞ্জার বলেছেন, মানুষ 50 বার বাঘের এলাকায় গেলে 45 বারই বাঘ দূর থেকে দেখে, কিন্তু সামনে আসে না। বাঘের এমন ক্ষমতা আছে যে 1-2 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে মানুষকে তার নজরে রাখতে পারে। এই সময় সে কোনো শব্দ করে না, এমনকি পাশ দিয়ে চলে গেলেও মানুষ টের পায় না। এই কারণেই বাঘকে বলা হয় ঘোস্ট অফ দ্য ফরেস্ট, এই জঙ্গলের ভূত। মানে বাঘকে দেখার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমাদের শিপ এগিয়ে চলেছে সুন্দরবনের দিকে। জামতলা ঘোরাঘুরির পর এখান থেকে বের হতেই প্রথম বাঘের পায়ের ছাপ দেখতে পেলাম। পায়ের ছাপ দেখতে পাওয়া মানে আশেপাশেই বাঘ আছে। সাধারণত বনের চাইতে নদীর পাড়েই বাঘের দেখা পাওয়া যায় বেশি, কারণ বাঘগুলো পানি খেতে নদীর পাশে আসে। বেশিরভাগ পর্যটকই তখন বাঘের দেখা পান। রসের মতো এক ধরনের রস তো মনে হয়। ওরে ভাই টানতেছি কি রে? কোন দিক তাকাইছেন? এদিক তাকান, নিচের দিকে। কি হয়? পেরিস্কোপের মতো, এটার দুটো চোখ, দুটো রাডার। এখান থেকে আমরা যাব ডিমের চরে।
দেখেন পুরো সুন্দরবনের মধ্যে আমার কাছে এই ডিমের চড়ি সবচাইতে ইন্টারেস্টিং পয়েন্ট, কারণ এখানে আসার পরপরই দেখলাম তাজা আর স্পষ্ট বাঘের পায়ের ছাপ। ছাপটি দেখে মনে হচ্ছে মাত্র কিছুক্ষণ আগে এখান দিয়ে বাঘ হেঁটে গিয়েছে, এমনও হতে পারে সে আশেপাশেই রয়েছে। এই পায়ের ছাপের সাথে ছিল আরও 2টা বাচ্চা বাঘের পায়ের ছাপ। বলে রাখা ভালো, ডিমের চরে বাঘ আসে বাচ্চা দিতে, আর বাচ্চা সহ বাঘগুলো হিংস্র হয় বেশি, তাই সাবধান। এটা একেবারে তাজা বাবা, পুরো গ্যাং নিয়ে গেছে, পুরো গ্যাং নিয়ে গেছে। খারাপ করে এটা বাচ্চাই তো, ও নিয়ে সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠান্ডার মধ্যে আসছে। এই যে এটা বড়, এই যে বড়, এই যে বড়, পুরো গ্যাং, এটা অনেক বড়। এটা একটা অনেক সময় ডিমের চর ঘোরাঘুরি করার পরে বাঘ দেখতে পেলাম না, তবে 2 চোখকে খুশি করে দিল এই চরের পাশে থাকা সমুদ্র সৈকত। ঘন জঙ্গল, রঙিন পাতা আর সাগরের আওয়াজ মিলে এটি নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত। বলে রাখা ভালো, এখানে গোসল করা নিষেধ, কারণ এই সাগর পাড়ে রয়েছে বিপজ্জনক চোরাবালি। আচ্ছা, আপনারা ওদিকে খেয়াল করেন না, নিরিবিলি থাকেন এখানে। হ্যাঁ, আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করি। এই সাইড দিয়ে মার্ক করতেছে কিন্তু ও ঢুকতে পারতেছে না, এত ঘন জঙ্গল। পরে হচ্ছে উনি যে উঠে ডাইকে সবাই বলবে যে ভাই বাঘ আছে, দৌড় দেন। উনি যে দৌড় দিয়েছে আমরা আর কি ওনারা ধরতেই পারলাম। হ্যাঁ, পরে আমরা ভয়তে ওনার সাথে গেছি যে নদী পারে, পরে গেছে আমি বাঘ দেখিছি, কিন্তু আমি এত জোরে দৌড়াতে পারবো আমি কোনোদিন জানেন তো এটা অন্যরকম যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, কিন্তু সন্ধ্যাও নামলো না, বাঘও এলো না। ডিমের চরে বাঘের কাছাকাছি গিয়েও আমাদের বাঘ না দেখে ফিরে আসতে হলো। আমরা যে সময় এসেছি সে সময় সাধারণত বাঘ ঘন জঙ্গল থেকে বের হয় না। তার আবাসস্থল ঘন জঙ্গল থেকে বের হওয়ার সময় হচ্ছে খুব ভোর অথবা সন্ধ্যাবেলা। আজকে ট্যুরের 2য় দিন এসে মনে হচ্ছে দেখতে দেখতে রোমাঞ্চকর সময়গুলো পার হয়ে গেল। দুই দিন ধরে পানির উপর আর বাঘের খোঁজে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ফোনে নেটওয়ার্ক নেই। ফোনে নেট শূন্য হয়ে জঙ্গলে থাকার একটা জঙ্গলি আনন্দ অনুভব হচ্ছে। এখানে শুধু টেলিটকের নেটওয়ার্ক পাওয়া যায়, বাকিগুলো মাঝে মাঝে আসে যায়, রেগুলার না। তাই যারা আসবেন তারা ইমার্জেন্সির জন্য একটা টেলিটক সিম সাথে রাখবেন।
গত 48 ঘন্টা পানি আর জঙ্গলে থাকতে থাকতে নিজেকে এই বনের অংশ মনে হচ্ছে। আশ্চর্য ব্যাপার হচ্ছে লোকালয়ে ফিরে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই পড়ে থাকি। যাত্রার তৃতীয় দিন ফেরার সময় দেখতে নামব করমজল। করমজল হচ্ছে সুন্দরবনের প্রথম দিকের অংশ। যারা ডে ট্যুরে সুন্দরবনে আসতে চান তারা সাধারণত এখানেই আসেন। করমজলে নামার পর বানর হতে সাবধান থাকবেন, সাথে পলিথিন বা খাবার জাতীয় কিছু থাকলে এরা টান দেয়। আমার চোখের সামনে একজনের হাতে কামড় দিল। মনে হচ্ছে এই জায়গার নাম করমজল না হয়ে বানরজল হওয়ার দরকার ছিল। করমজলে এসে কাছে থেকে কুমির দেখলাম। এখানে রোমিও জুলিয়েট নামে কুমির আছে, যাদের নাম ধরে ডাকলে তারা পাড়ে চলে আসে। আমরা অনেক সময় ডাকাডাকি করার পরেও আসলো না, মনে হয় আমাদের ডাক পছন্দ হয়নি। এই করমজলের ভেতরেও ফুড ট্রেল রয়েছে। সেই ফুড ট্রেল ধরে আমরা ঘুরে দেখলাম সুন্দরবনের আরও একটু সৌন্দর্য। করমজলে মোটামুটি কত সময় কাটানোর জন্য ঠিক আছে? মানে কত সময় কাটানোর জন্য ঠিক আছে এইখানে? হ্যাঁ, 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত নর্মালি 1 ঘন্টায় পুরোটা কাভার করা যায় না? আর দেখার মতো সবচেয়ে সুন্দর জিনিস কি কুমির এখানে? হ্যাঁ, ওই সামনে একটু সামনে হসপিটাল আছে, একটা ওভারব্রিজ আছে সবসময়। আর যারা ডে ট্যুরে আসে তারা কত সময় থাকে এখানে? একদিনের ট্যুরে আসে যারা? এই ভোরবেলা নামে আর বিকেলে দিয়ে ব্যাক করে। এইভাবে রাখেন, রোমিও পিল পিল আলেকজান্ডার। নদী, জঙ্গল, নৌকা, এই তিনে ধীরে ধীরে ফুরিয়ে এলো আমাদের সুন্দরবনের দিন। 3 দিন, খুব অল্প সময় এই বনকে কাছে থেকে দেখার জন্য। টোটাল যে আমরা খুলনা থেকে ডিমের চর পর্যন্ত গেলাম, কত কিলো রাস্তা হবে? দেখতে পারি গেট সাইন নাম্বারও নামাই দেয়া লাগবে। খুলনা থেকে 520-30 ভিতরে 14 ঘন্টা। বিদ্যুৎ কেন্দ্র যাওয়ার সময় অনেক কুয়াশা ছিল বলে ঠিক করে দেখা যায়নি। লোকালয়ে ফিরতে ফিরতে মনে হচ্ছে পেছনে ফেলে আসা জঙ্গল আমার খুব আপন কেউ। তারা অপেক্ষা করছে আবার ফিরে যাওয়ার জন্য। আবার ফিরে আসবো সুন্দরবনে, ফিরতে আমাকে হবেই। এক অদ্ভুত মায়া জড়িয়ে গেল সুন্দরবন।